নমস্কার বন্ধুরা, এশিয়াটিশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণীর ইতিহাসে প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের যে প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্র যেটা আলোচনা করব, তো অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো, 1 নম্বর প্রশ্ন কি বলছিল? বলছে ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যা দিওয়ানির অধিকার দেন কে? উত্তর হবে সম্রাট দ্বিতীয় শাহ আলম। 2 নম্বর প্রশ্ন বলছে যে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিল কে? উত্তর হবে নিজাম। 3 নম্বর প্রশ্ন হলো ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার? উত্তর হবে দেওয়ান। 4 নম্বর প্রশ্ন হলো আহমদ শাহ আবদালি ছিলেন? উত্তর হবে আফগান। 5 নম্বর প্রশ্ন হলো আলিনগড়ের সন্ধি হয়েছিল কাদের মধ্যে? উত্তর হবে সিরাজ ও ব্রিটিশ কোম্পানিদের মধ্যে। 6 নম্বর প্রশ্ন হলো ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর হবে ঔরঙ্গজেব 1707 খ্রিস্টাব্দে মারা যান। 7 নম্বর প্রশ্ন হলো ইলতুৎমিশের কন্যার নাম কি ছিল? উত্তর হবে ইলতুৎমিশের কন্যার নাম ছিল রাজিয়া। 8 নম্বর হলো কলিঙ্গ যুদ্ধ কার সময় ঘটেছিল? উত্তর হবে সম্রাট অশোকের আমলে কলিঙ্গ যুদ্ধ ঘটেছিল। 9 নম্বর প্রশ্ন হলো ইতিহাসের উপাদান প্রধানত কত প্রকার ও কী? উত্তর হলো 2 প্রকার, সাহিত্য ও প্রত্নতাত্ত্বিক উপাদান। 10 নম্বর প্রশ্ন হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে অক্টেভিয়ান হিউম, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। 11 নম্বর প্রশ্ন হলো মুন্ডা বিদ্রোহের একজন বিখ্যাত নেতার নাম লেখো। উত্তর হবে মুন্ডা বিদ্রোহের একজন বিখ্যাত নেতার নাম হলো বিরসা মুন্ডা। 12 নম্বর প্রশ্ন হলো নীল বিদ্রোহের একজন বিখ্যাত নেতার নাম লেখো। উত্তর হবে নীল বিদ্রোহের একজন বিখ্যাত নেতার নাম হলো তিতুমির। 13 নম্বর প্রশ্ন হলো পলাশী যুদ্ধ কত খ্রিস্টাব্দে ঘটেছিল? উত্তর হবে পলাশী যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে হয়েছিল। 14 নম্বর প্রশ্ন হলো ভারতীয় ইতিহাসের রচয়িতা বলা হয় কাকে? উত্তর হবে ভারতীয় ইতিহাসের রচয়িতা বলা হয় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্করকে। 15 নম্বর প্রশ্ন হলো জেমস মিল রচিত ইতিহাসের নাম কি? উত্তর হবে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, 1807 খ্রিস্টাব্দে রচনা করেন। 16 নম্বর প্রশ্ন হলো জেমস মিলের লিখিত ইতিহাসের যুগকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ও কী? উত্তর হলো 3 ভাগে, হিন্দু যুগ, মুসলিম যুগ আর ব্রিটিশ যুগ। 17 নম্বর প্রশ্ন হলো সাধারণ ইতিহাসের যুগকে কয়টি ভাগে ভাগ করা হয়েছিল কী? উত্তর হবে সাধারণ ইতিহাসের যুগকে 3টি ভাগে ভাগ করা হয়েছিল। একটি হবে প্রাচীন, মধ্য ও আধুনিক। 18 নম্বর প্রশ্ন হলো যে রাজাবলি কে লিখেছিলেন এবং রাজাবলির বিষয় কি? উত্তর হবে 1808 খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর রাজাবলি নামে একটি ইতিহাস বই লিখেছিলেন। রাজাদের কথা বলার জন্য রাজাবলি বইটি লেখা হয়েছিল। 19 নম্বর প্রশ্ন হলো হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কার লেখা? বইটি লেখার মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর হলো 1817 খ্রিস্টাব্দে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া নামে ভারতীয় ইতিহাস লেখেন জেমস মিল। বইটি লেখার মূল উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা। 20 নম্বর প্রশ্ন হলো ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? সেটি কোন যুগে ধরা হতো? উত্তর হবে ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে। তার সময়কালকে সাধারণত ভারতের ইতিহাসের মধ্যযুগ ধরা হতো। 21 নম্বর প্রশ্ন হলো পলাশী যুদ্ধকে কোন পর্বে ধরা হতো? উত্তর হবে 1757 খ্রিস্টাব্দে সংঘটিত পলাশী যুদ্ধকে আধুনিক পর্বে ধরা হতো। 22 নম্বর প্রশ্ন হলো ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লির শাসনভার গ্রহণ করেন কে? উত্তর হবে ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লির শাসনভার নেন তার মেয়ে রাজিয়া। 23 নম্বর প্রশ্ন হলো আধুনিক ইতিহাস লেখার উপাদানগুলি কী কী? উত্তর হবে প্রশাসনিক কাগজপত্র, বই, ডায়েরি, চিঠি থেকে শুরু করে জমি বিক্রির দলিল বা রোজগার, বাজারের ফর্দ, ছবি, মানচিত্র, পোস্টার, বিজ্ঞান সংবাদপত্র, এইসব ইতিহাসের উপাদান। 25 নম্বর প্রশ্ন হলো অ্যালান অক্টেভিয়ান হিউমের জীবনী কার লেখা? উত্তর হবে অ্যালান অক্টেভিয়ান হিউমের জীবনী লেখক হলেন উইলিয়াম ডারবান। 25 নম্বর প্রশ্ন হলো ভারতের ইতিহাস জানার অন্যতম উপাদান কি এবং ফটোগ্রাফ থেকে কি জানা যায়? উত্তর হলো ফটোগ্রাফ থেকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসের বিষয় জানা যায়। 26 নম্বর প্রশ্ন হলো সাঁওতাল বিদ্রোহের বিখ্যাত নেতার নাম কি? সিধু ও কানহু ছিলেন সাঁওতাল বিদ্রোহের 2জন বিখ্যাত নেতা। 27 নম্বর প্রশ্ন হলো পলাশী যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1757 খ্রিস্টাব্দে 23শে জুন। 28 নম্বর প্রশ্ন হলো 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের সময় বাংলা নবাব কে ছিলেন? উত্তর হবে নিজামুদ্দৌলা। 29 নম্বর প্রশ্ন হলো মোগল শাসককে কারা পর্যস্ত করেছিল? উত্তর হবে জাগিরদার ও মনসবদারি শঙ্কর। 30 নম্বর প্রশ্ন হলো অন্ধকূপ হত্যা প্রচারক ছিলেন কে? উত্তর হবে হলওয়েল। 31 নম্বর প্রশ্ন হলো অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তক হলেন কে? উত্তর হবে ওয়েলেসলি প্রবর্তন করেন। 32 নম্বর প্রশ্ন হলো হায়দ্রাবাদ রাজ্য কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। 33 নম্বর প্রশ্ন হলো 76-এ মন্বন্তর হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1176 খ্রিস্টাব্দে। 1176 বঙ্গাব্দে। বাংলায় প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে? উত্তর হবে রবার্ট ক্লাইভ।
35 নম্বর প্রশ্ন হলো পন্ডিচেরির ফরাসি গভর্নর কে ছিলেন? উত্তর হবে পন্ডিচেরির ফরাসি গভর্নর ছিলেন জোসেফ দুপ্লে। 36 নম্বর প্রশ্ন, লাহোরের চুক্তি কবে স্বাক্ষর হয়েছিল? উত্তর হবে 1846 খ্রিস্টাব্দে লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 37 নম্বর প্রশ্ন হলো সালবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে 1782 খ্রিস্টাব্দে সালবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। 1838 বেসনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে 1802 খ্রিস্টাব্দে বেসনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। 39 নম্বর প্রশ্ন হলো অন্ধকূপ হত্যা ঘটনাটি কে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন? উত্তর হবে ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয়। 40 নম্বর প্রশ্ন হলো কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ মারা যান? উত্তর হবে 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ মারা যান। 41 নম্বর প্রশ্ন হলো তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধে কে বিভিন্ন মারাঠা গোষ্ঠীকে একজোট করেছিলেন? উত্তর হবে পেশোয়া দ্বিতীয় বাজিরাও। 42 নম্বর প্রশ্ন হলো কত খ্রিস্টাব্দে বাংলার নবাব ও মারাঠার মধ্যে সন্ধি হয়েছিল? উত্তর হবে 1751 খ্রিস্টাব্দে। 43 নম্বর প্রশ্ন হলো কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ ঘটেছিল? উত্তর হবে 1764 খ্রিস্টাব্দে। 44 নম্বর প্রশ্ন হলো কোম্পানি দেওয়ানি লাভের সময় মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর হবে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ছিলেন। 45 নম্বর প্রশ্ন হলো কত খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল? উত্তর হবে 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল। 46 নম্বর প্রশ্ন হলো পেশোয়া নারায়ণ রাওকে কে হত্যা করেন? উত্তর হবে রঘুনাথ রাও। 47 নম্বর প্রশ্ন হলো মির্জাফরের মৃত্যুর পর কে বাংলার নবাব হয়েছিলেন? উত্তর হবে মির্জাফরের মৃত্যুর পর বাংলার নবাব হন তার পুত্র নিজাম-উদ-দৌলা। প্রশ্ন হলো মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারীর নাম কি? উত্তর হবে মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারীর নাম ছিল জগৎ শেঠ। 49 নম্বর প্রশ্ন হলো 1760 খ্রিস্টাব্দে মির্জাফরের পর বাংলা নবাব কে হয়েছিলেন? উত্তর হবে 1760 খ্রিস্টাব্দের পর মির্জাফরের পর বাংলা নবাব হয়েছিলেন মীর কাসিম। 50 নম্বর প্রশ্ন হলো যে কলকাতা দখল করে সিরাজউদ্দৌলা কলকাতার কি নাম রাখেন? উত্তর হবে কলকাতা দখল করে সিরাজউদ্দৌলা কলকাতার নাম রাখেন আলীনগর। 51 নম্বর প্রশ্ন হলো ভারতে দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর হবে লর্ড ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থাকে প্রবর্তন করেন। 52 নম্বর প্রশ্ন হলো কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়? উত্তর হবে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। 53 নম্বর প্রশ্ন হলো পলাশী যুদ্ধ কবে সংগঠিত হয়? উত্তর হবে 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ সংগঠিত হয়। 54 নম্বর প্রশ্ন হলো কত সালে কার নেতৃত্বে পার্সিক আক্রমণ হয়? উত্তর হবে নাদির শাহের নেতৃত্বে 1738 থেকে 39 খ্রিস্টাব্দে পার্সিক আক্রমণ হয়। 55 নম্বর প্রশ্ন হলো কবে মুর্শিদ কুলি খাঁ বাংলার নিজাম পদ লাভ করেন? উত্তর হবে 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ বাংলার নিজাম পদ লাভ করেন। 56 নম্বর প্রশ্ন হলো কত সালে কার নেতৃত্বে দিল্লিতে আফগান আক্রমণ ঘটেছিল? উত্তর হবে 1756 থেকে 57 খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালির নেতৃত্বে দিল্লিতে আফগান আক্রমণ ঘটেছিল। 57 নম্বর প্রশ্ন হলো কবে আলিবর্দী খাঁ মারা যান? উত্তর হবে 1756 খ্রিস্টাব্দে আলিবর্দী খাঁ মারা যান। 58 নম্বর প্রশ্ন হলো কবে অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠা হয়? উত্তর হবে 1722 খ্রিস্টাব্দে অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠা হয়। 59 নম্বর প্রশ্ন হলো আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে 1757 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। 60 নম্বর প্রশ্ন হলো যে মীর কাসিম কবে বাংলার নবাব পদ লাভ করেন? উত্তর হবে মীর কাসিম 1760 খ্রিস্টাব্দে ওই পদ লাভ করেন। 61 নম্বর প্রশ্ন হলো 76 মন্বন্তর কবে হয়েছিল? উত্তর হবে ইংরাজির 1760 খ্রিস্টাব্দে এবং বাংলা 1776 খ্রিস্টাব্দে। 62 নম্বর প্রশ্ন হলো অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তক করেন কে? উত্তর হবে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তক করেন। 63 নম্বর প্রশ্ন হলো শতবিলোপ নীতি প্রবর্তন করেন কে? উত্তর হবে লর্ড ডালহৌসি শতবিলোপ নীতি প্রবর্তন করেন। 64 নম্বর প্রশ্ন হলো বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল? উত্তর হবে 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল। 65 নম্বর প্রশ্ন হলো সিপাহী বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? উত্তর হবে সিপাহী বিদ্রোহ 1857 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। 66 নম্বর প্রশ্ন হলো কার শাসনকালে মুঘলদের হাত থেকে সুবা বাংলার অধিকার বেরিয়ে যায়? উত্তর হবে আলীবর্দী খানের শাসনকালে মুঘলদের হাত থেকে সুবা বাংলার অধিকার বেরিয়ে যায়। 67 নম্বর প্রশ্ন হলো কে কোথায় কাটরা মসজিদ প্রতিষ্ঠা করেন? উত্তর হবে মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদে কাটরা মসজিদ প্রতিষ্ঠা করেন। 68 নম্বর প্রশ্ন হলো আলীনগড়ের সন্ধি কাদের মধ্যে ঘটেছিল? উত্তর হবে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় সিরাজ ও ব্রিটিশ কোম্পানিদের মধ্যে। 69 নম্বর প্রশ্ন হলো 76-এর মন্বন্তরের সময় বাংলার নবাব কে ছিলেন? উত্তর হবে 76-এর মন্বন্তরের সময় বাংলার নবাব ছিলেন নিজাম-উদ-দৌলা। 70 নম্বর প্রশ্ন হলো বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল? উত্তর হবে বাংলার শেষ স্বাধীন নবাব ছিল সিরাজউদ্দৌলা মতান্তরে মীর কাসিম। 71 নম্বর প্রশ্ন হলো সিরাজের কলকাতা আক্রমণকালে ইংরেজ গভর্নর কে ছিলেন? উত্তর হবে সিরাজের কলকাতা আক্রমণকালে ইংরেজদের গভর্নর ছিলেন ড্রেক। 72 নম্বর প্রশ্ন হলো দিওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন? উত্তর হলো দিওয়ানি লাভের সময় বাংলার নবাব ছিলেন নিজাম-উদ-দৌলা। 73 নম্বর প্রশ্ন হলো ইঙ্গ মহীশূর যুদ্ধ কাকে বলে?
উত্তর হবে 1767 খ্রিস্টাব্দ থেকে 1799 খ্রিস্টাব্দের মধ্যে 4টি যুদ্ধ হয় ব্রিটিশ কোম্পানি ও মহীশূরদের মধ্যে, যেগুলিকে ইঙ্গ মহীশূর যুদ্ধ বলা হয়। 74 নম্বর প্রশ্ন, টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন, তার রাজধানী কোথায় ছিল? উত্তর হবে টিপু সুলতান মহীশূরের শাসক ছিলেন, তার রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম। 75 নম্বর প্রশ্ন হলো সাদাত খানের উপাধি কী ছিল? সাদাত খানের জামাতা কে ছিলেন? উত্তর হবে সাদাত খানের উপাধি ছিল বুরহান উল মুলক, আর সদ্দরজং ছিলেন তার জামাতা। 76 নম্বর প্রশ্ন হলো কে মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ বা জগতের শেঠ উপাধি পান? সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ ও জগতের শেঠ উপাধি পান। চলো 77 নম্বর প্রশ্ন হলো পলাশী লুণ্ঠন কাকে বলে? চলো উত্তরটা দেখে নাও। পলাশী যুদ্ধের পরে ব্রিটিশ কোম্পানি মির্জাফরকে বাংলার নবাব হিসেবে নির্বাচিত করেন। কার্যত তার তাকে পুতুল শাসক বানিয়ে তার কাছ থেকে প্রভূত সম্পদ যুদ্ধ বাবদ ক্ষতিপূরণ ইত্যাদি নিয়ে বাংলাকে তারা নিঃস্ব করে দেয়। জানা যায় প্রায় 3 কোটি টাকার সম্পদ তারা মির্জাপুরের থেকে আদায় করেছিল। বহু ঐতিহাসিক এই ঘটনাকে পলাশী লুণ্ঠন বলে অভিহিত করেছেন। 78 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ফারুক শিয়ারের ফরমান কী ছিল? উত্তর হবে দিল্লির মুঘল সম্রাট ফারুক শিয়ার 1717 খ্রিস্টাব্দে এই ফরমান জারি করেন। এই ফরমানের মতো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তিনি বাণিজ্যিক অধিকার দিয়েছিলেন। ব্রিটিশ কোম্পানির মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলার বাণিজ্য করতে পারবে, কিন্তু এর জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না। কলকাতার কাছাকাছি প্রায় 38টি গ্রামে জমিদারি কেনার অধিকার ব্রিটিশ কোম্পানিকে দেওয়া হয়। কেউ কোম্পানির তথ্য চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন, কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন। একই কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলে তারা অনায়াসে বাণিজ্য করতে পারবে। এমনকি নবাবের টাকশালও প্রয়োজন মতন ব্যবহারের অধিকার কোম্পানিকে দেওয়া হয়। 79 নম্বর প্রশ্ন হলো দ্বৈত শাসন ব্যবস্থা কি? উত্তর হলো দেওয়ানির অধিকার। ভারতবর্ষে কোম্পানির আর্থিক ও রাজনৈতিক ক্ষমতাকে বিস্তৃত করেছিল। কোম্পানির দেওয়ানি লাভে বাংলার নতুন রাজতন্ত্র কায়েম করেছিল। বাস্তবে বাংলার 2জন শাসক তৈরি হয়। শৃঙ্খলা রক্ষার দায়িত্বে একদিকে ছিলেন নবাব, অন্যদিকে অর্থনৈতিক কৃতিত্ব ক্ষমতা ছিল কোম্পানির। ফলে নবাবের ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলার এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। 80 নম্বর প্রশ্ন হলো 76-এর মন্বন্তর কি? এই প্রশ্নগুলো এক একটা খুব গুরুত্বপূর্ণ, তাই খুব মনোযোগ সহকারে দেখো, ফলে স্ক্রিনশট করে তোমরা খাতায় নোট করে নেবে। 1765 থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চলেছিল। এই সময় ব্রিটিশ কোম্পানি একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। ফলে 1770 খ্রিস্টাব্দে বাংলায় এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেয়। বঙ্গাব্দের হিসেবে ওই বছরটি ছিল 1176 বঙ্গাব্দ, তাই একে 76-এর মন্বন্তর বলা হয়। 81 নম্বর প্রশ্ন হলো মেকলের প্রতিবেদন বলতে কি বোঝো? উত্তর হলো 1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতবর্ষের শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন বা মিনিট পেশ করেন। তাতে বলা হয় ভারতবর্ষে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করা ঔপনিবেশিকদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। তাই যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষার শিক্ষার চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না। বাস্তবে মেকলের ধারণা ছিল ব্রিটিশরাই জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরেই ভারতের আধুনিকতা আসবে, তাই তিনি দেশীয় ভাষা চর্চাকে হেয় করেছিলেন। 82 নম্বর প্রশ্ন হলো রেগুলেটিং অ্যাক্ট। 82 নম্বর প্রশ্ন হলো রেগুলেটিং অ্যাক্ট কি বলা হয়েছে? উত্তর হলো এই অ্যাক্ট অনুসারে মাদ্রাসা মুম্বাই বাংলা প্রেসিডেন্সিতে 3টি স্বতন্ত্র কার্যকলাপের ওপর হস্তক্ষেপ করা হয়। ঠিক হয় বাংলার গভর্নর হবেন গভর্নর জেনারেল, তাই অধীনে মাদ্রাজ ও মুম্বাইয়ের বাণিজ্য ঘাঁটিগুলির গভর্নররা থাকবেন। তাদের কার্যকালের মেয়াদ হবে মাত্র 5 বছর। 4জন সদস্য নিয়ে তৈরি হয় একটি গভর্নর জেনারেল কাউন্সিল। এই আইনের ফলে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজনীতিতে পরিণত হয়। যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে সঙ্গে থেকো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।